আচ্ছা, তোমাকে যদি শীর্ষ বিন্দু একটা ত্রিভুজের কথা বলা হয়, একটা ত্রিভুজ ধরো এ আর বি সি একটা ত্রিভুজ, শীর্ষবিন্দু তিনটা। এ বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1 y1, তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x2 y2, তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x3 y3, তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেহেতু নির্ণায়ক করেছি, নির্ণায়ক দিয়ে আমরা বের করতে পারবো। আর এর আগে তোমরা এসএসসিতে, আচ্ছা তার আগে এসএসসিতে যেটা শিখে আসছো সেটা হলো কি, যে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়ালস টু কি ছিল? হাফ, এখানে x1 y1, তারপরে x2 y2, তারপরে হলো x3 y3, হ্যাঁ, এভাবে তারপরে আবার কি x1 y1, এভাবে বসিয়ে আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করেছিলাম। তাহলে এখানে এই যে মানগুলা যে বসাবো, এগুলা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ বিন্দুগুলা বসাতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান এভাবে বসাইতে হবে। x1 y1 প্রথম বিন্দুটা, তারপরে x2 y2 দ্বিতীয় বিন্দু, x3 y3 তৃতীয় বিন্দু, শেষ আবার এভাবে প্রথম বিন্দু। এভাবে তুমি শুধু ত্রিভুজ না, তুমি চতুর্ভুজের ক্ষেত্রফলও বের করতে পারবে। তাহলে এ বি সি, প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে আবার এ, এভাবে তুমি বহুভুজ বিশিষ্ট যত ক্ষেত্রফল, মানে বহুভুজ পঞ্চভুজের ক্ষেত্রফলও তুমি বের করতে পারবা, ষড়ভুজের ক্ষেত্রফলও তুমি বের করতে পারবা। যদি তোমাকে কোনো বহুভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়, তাহলে তুমি এই ফর্মুলাটা ব্যবহার করে ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবে। এখন আসো, যদি আমরা নির্ণায়কের এই ক্ষেত্রফলটা আমরা নির্ণায়কের মাধ্যমেও বের করতে পারবো। নির্ণায়কটার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এখানে আমরা আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণায়ক দিয়ে যদি আমরা বের করি, তাহলে সেই ক্ষেত্রে হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ, নির্ণায়ক দিয়ে বসালে x1 y1, x2 y2, x3 y3, আর এদিকে হবে 1 1 1। এটা হলো একদম সহজ উপায় বলা যায়। দেখো, এই মানটা বের করলেই যে ক্ষেত্রফল, যে মানটা আসবে সেটাই হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ তোমাকে তিনটা শীর্ষ দেওয়া থাকবে, এ বি সি দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে বিন্দুগুলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তুমি এই বিন্দুগুলা ব্যবহার করে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবে। আবার এখানে দেখো আরেকটা ব্যাপার, যদি তোমাকে বিন্দুগুলা সরাসরি দেওয়া না থাকে, ধরো এখানে যদি কোনো একটা চলক ব্যবহার করে দেওয়া হয়, যেমন ধরো T5, হ্যাঁ, T5, তারপরে এখানে ধরো 2 3, এখানে হলো 5 6, তাহলে ক্ষেত্রফলটা দিয়ে দেওয়া হলো, তোমাকে বলা হলো 20 স্কয়ার ইউনিট, 20 বর্গ একক, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 20 স্কয়ার ইউনিট হয়, বর্গ একক হয়, তাহলে টি এর মান কত? তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এই বিন্দুগুলো ব্যবহার করে এইভাবে ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল বের করে ওইটা ইকুয়ালস টু 20 লিখে ওখান থেকে আমরা টি এর মানটা বের করব। এইভাবে টি এ পি যে কোনো চলক যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ওইভাবে বের করব। তাহলে এই অনুশীলনী 3.3 তে সরলরেখার এখানে এই ফর্মুলাটাই, এটাই ব্যবহার করতে হবে, বিভিন্নভাবে ব্যবহার করতে হবে। এটাকে ক্ষেত্রফল দেওয়া থাকবে, চলক বের করতে হবে, বা বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বের করার ওয়ে হচ্ছে কি, দুইটা ওয়ে আমরা এখানে জানলাম। একটা হলো আমাদের সেই আগে থেকে আমরা এটার সাথে পরিচিত, প্রথমটা 1 নাম্বার, এরপরে 2 নাম্বার হলো নির্ণায়কের সাহায্যে। এর বাইরেও আরো আছে, যেমন তুমি যদি এখান থেকে লম্ব টানো, লম্ব টেনে তুমি যদি উচ্চতাটা বের করতে পারো সামহাউ ক্যালকুলেশন করে, তোমার কাছে এখানে ভূমি আছে, দুইটা বিন্দু দেওয়া থাকা মানে কি, তুমি বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে ওই যে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার দিয়ে, ওই সূত্র দিয়ে তুমি ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারবে। তো ওইভাবে বের করে তুমি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ওইভাবে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবে। মানে তুমি চিন্তা করবে যে কোনো একটা অঙ্ক যদি দেওয়া হয় যে কতভাবে বা বিভিন্নভাবে অল্টারনেট ওয়েতে ট্রাই করে, তাহলে
তোমার চিন্তার ব্যাপকতা, অর্থাৎ ওইটা বাড়বে, তুমি নিজের মতো করে চিন্তা করতে পারবে, নিজের মতো করে অঙ্ক সাজিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে তোমাকে স্পেসিফিকলি কোনো একটা নির্দিষ্ট নিয়ম তোমাকে মনে রাখতে হবে না কষ্ট করে। তাহলে দেখো আমরা এখন এখানে যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, এখানে এইটা এই নির্ণায়কের সাহায্যে যে নিয়মটা, এটা সহজ কেন বলছি, কারণ হলো দেখো এখানে 1 আছে। আমরা নির্ণায়ক করার ক্ষেত্রে আমরা করেছিলাম যে আমি যত বেশি ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে যদি আমি যত বেশি জিরো আনতে পারবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার জন্য ক্যালকুলেশনটা তত ইজি হবে। তাহলে দেখো এটা হলো কি আমাদের 1 নাম্বার সারি, এটা হলো রো 1, আর এটা হলো কি রো 2, আর এটা হলো রো 3, অর্থাৎ 3 নাম্বার সারি। তাহলে এই 1 নাম্বার সারি থেকে যদি আমরা 2 নাম্বার সারি বিয়োগ করি, তাহলে এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে, 0 হয়ে যাবে, একটা 0 পেয়ে গেছি। আবার 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি যদি বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা 0 পাবো। তার মানে কি আমরা দুইটা 0 পেয়ে যাচ্ছে, তাহলে ইজিলি আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। এখন আসো এটার প্রয়োগটা আমরা একটু দেখি পরের অঙ্ক। এইখানে দেখো আমরা এখানে প্রমাণ করো যে পি মাইনাস 1 একটা বিন্দু, তারপরে হলো p+3p আরেকটা বিন্দু, তারপরে হচ্ছে p+2 বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত। তার মানে কি পি থাকবে না, অর্থাৎ এই বিন্দুগুলি দিয়ে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলে সেখানে আমরা পি যুক্ত কোনো রাশি পাবো না, এটাই আমাদেরকে দেখাইতে বলছে, অর্থাৎ কোনো সংখ্যা আসবে। তার মানে পি থাকবে না মানে কি কোনো একটা সংখ্যা আসবে। তাহলে কি রকম হবে দেখো, এখানে প্রথম বিন্দুটাকে যদি আমরা এ ধরে নেই, পড়াচ্ছি, আচ্ছা, তাহলে এইখানের মধ্যে এ এ বিন্দু যদি আমরা পি ধরে নেই, তারপরে হলো p-2, তারপরে বি হলো p+3 আর হলো p, আর এটা হলো p+2 এটা হলো। তাহলে এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে আমরা কথাগুলো লিখে নিব। মনে করি এ হলো পি p-2, তারপরে বি হলো p+3p, তারপরে সি হলো p+2 তাহলে এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ, প্রথম বিন্দু হলো p-2, তারপরে হলো p+3, তারপরে হলো p, তারপরে এখানে হলো p+2, তারপরে 1 1 1, এটা হলো ক্ষেত্রফল। এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা ক্ষেত্রফলটা বের করব। দেখো কিভাবে হয়। ইকুয়ালস টু, আমি বললাম কি যে প্রথম সারিটা হবে r1 প্রাইমটা হবে নতুন r1 প্রাইম, মানে কি প্রাইম দিয়ে নতুন সারিটা বোঝাচ্ছি। কত নাম্বার সারি, 1 নাম্বার সারি। তাহলে কি হবে, কোত্থেকে পাবো আমরা, r1 থেকে r2 বিয়োগ করে। কেন, কারণ এই যে এখানে 1 আছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, বাকিটা যাই আসুক ক্যালকুলেশন করে সেটা আমরা বসাই দিব। তাহলে এখানে হাফ হবে, তারপরে এদিকে পি থেকে p+3 যদি আমরা বিয়োগ করি, আমরা কি করব, এই যে দেখো এখানে কনফিউশনটা অনেক সময় কনফিউশন তৈরি হয়, তো সেই ক্ষেত্রে দেখো আমরা কি করব, এই যে আমি বললাম কি এই যে এটা হলো রো 1 আর এটা হলো কি রো 2, অর্থাৎ 2 নাম্বার সারি। 1 নাম্বার সারি থেকে আমরা 2 নাম্বার সারি বিয়োগ করব, এই যে এখানকার সাইড নোটটা। তাহলে 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি আমরা কিভাবে বিয়োগ করব, প্রথম সারির প্রথম উপাদান বিয়োগ করব, হ্যাঁ, প্রথম সারির প্রথম উপাদান থেকে দ্বিতীয় সারির প্রথম উপাদান বিয়োগ করব। তাহলে প্রথম সারির প্রথম উপাদান কোনটা, এটা পি, তারপরে দ্বিতীয় সারির প্রথম উপাদান কি p+3, তাহলে p+3, তাহলে রেজাল্ট কত পাচ্ছি আমরা, -3। তাহলে এখানে আমরা -3 প্রথম সারিতে বসাবো, প্রথম উপাদানের জায়গায় বসাবো। তারপরে আবার প্রথম সারির দ্বিতীয় উপাদান থেকে দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান, অর্থাৎ এটা থেকে আমরা বিয়োগ করব কি এটা,
তাহলে পি -2 মাইনাস পি, তাহলে পি পি কাটা, তাহলে কত -2 পাচ্ছি আমরা, এখানে আমরা -2 বসাবো। তারপর 1 থেকে 1 বিয়োগ করলে, এই 1 থেকে 1 বিয়োগ করে আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি, বসাই দিলাম। এটা হলো কি 1 নাম্বার সারি। এই যে এটা হলো R1 প্রাইম, মানে কি প্রাইম দিয়ে আমি নতুন 1 নাম্বার সারিকে বুঝাচ্ছি। ওকে, এরপরে আসো এখন দ্বিতীয়টার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কিভাবে করব, এখানে আরেকটা কাজ করব, R2 প্রাইম, অর্থাৎ নতুন যে 2 নাম্বার সারি সেটা আসবে কোত্থেকে, R1 থেকে R2, এখানে প্রাইম হবে না, R1 থেকে R2 বিয়োগ করে আমরা যেটা রেজাল্টটা পাবো সেটা 2 নাম্বার সারিতে বসাবো। অর্থাৎ আগের R2 হলো এটা, তারপরে R3 হলো এইটা। তাহলে আমরা কি করব বলছি, সরি এখানে হ্যাঁ, তুমি R1 থেকে R2 বিয়োগ করতে, R1 থেকে R2 তো আমরা একবার করলামই, তাহলে R2 থেকে আমরা R3টাকে বিয়োগ করব। ওকে, R2 থেকে R3টা বিয়োগ করব, তার মানে এখানে P+3, তাহলে এখানে আমরা পাচ্ছি P+3 মাইনাস, এখানে হবে P+2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হলো P+3 মাইনাস P-2, তাহলে পি কাটা, তাহলে কি আসবে 3 - 2, তার মানে 1, তাহলে এখানে 1। তারপরে আবার এই পি থেকে P+2 বিয়োগ করব, P - P+2, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি কি P-2, তাহলে পি কাটা, তাহলে থাকতেছে -2, তাহলে এখানে -2টা বসাবো। আর এদিকে হবে কি 0 হবে 1 থেকে 1 বিয়োগ করলে। আর বাকি 3 নাম্বার সারিতে আমরা কিছুই করতেছি না, তার মানে দেখো আমরা নতুন 2 নাম্বার সারি পেয়ে গেলাম, R2 প্রাইম হলো এটা। আর বাকিটা হচ্ছে কি P+2, আর এদিকে হবে P+2, আর বাকি এখানে আছে 1। এখন আমরা বিস্তার করব। বিস্তারটা আমরা কিভাবে করব, বিস্তার করার ক্ষেত্রে আমরা দেখো এই সারি বরাবর যদি আমরা বিস্তার করি, সরি এটা কি কলাম, এই কলাম বরাবর যদি আমরা বিস্তার করি, এটা কত নাম্বার কলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কলাম, এই 3 নাম্বার কলাম বরাবর যদি আমরা বিস্তার করি, তাহলে সেই ক্ষেত্রে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, আর এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস। তাহলে দেখো 0 ইন্টু যাই হোক না কেন 0 ইকুয়ালস টু, আমরা যদি বিস্তার করি 0 ইন্টু যাই আসুক না কেন এখানের মধ্যে, এখানে যাই আসুক 0, তারপরে হলো -0 ইন্টু এখানে যাই আসুক 0। সো এইগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তারপরেরটাই আছে কি +1, তাহলে এখানে এর মধ্যে 1 ইন্টু, তাহলে 1টা যেই সারিতে আছে যেই কলামে আছে সেটা বাদ যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সারি আর এই কলামটা বাদ যাবে, তাহলে বাকি থাকতেছে কত, -3 - 2, তারপরে হলো 1 - 2। তাহলে ক্যালকুলেশন করো, এখন ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি হলো এদিকেরটা গুণ, তারপরে মাইনাস এদিকেরটা গুণ। হ্যাঁ, তাহলে -3 ইন্টু -2, -3 ইন্টু -2, তাহলে কত 6, তাহলে 6 পাবো আমরা এখানে। তারপরে মাইনাস এদিকেরটা গুণ, তাহলে -2 ইন্টু 1, তাহলে কত -2, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি কত 6 + 2 ইকুয়ালস টু কত 8। দেখো আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 8 স্কয়ার একক, অর্থাৎ 8 বর্গ একক। এখানে কি কোনো পি আছে, পি নাই, বর্গ একক। তাহলে আমরা কি বলতে পারি, অতএব প্রদত্ত বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত। কেন পি বর্জিত, কারণ ওইখানে কোনো পি নাই, আমরা পেলাম কত 8 বর্গ একক, তাহলে এখানে কোনো পি নাই। এই হলো আমাদের এই অঙ্কটা।
যদি ক্ষেত্রফল, এখানে আরেকটা কথা, ক্ষেত্রফল যদি মাইনাস আসতো রেজাল্টে, তার মানে কি তোমার বিন্দুগুলা বসানোতে কোনো সমস্যা হয়েছে। যদি এখানে মাইনাস আসতো, অর্থাৎ তুমি অ্যান্টি ক্লকওয়াইজ বসাও নাই, অর্থাৎ ডিরেকশনের কারণে তোমার চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে মানে রেজাল্ট নিয়ে মাথা গরম করার কোনো কারণ নেই। যদি ক্ষেত্রফল মাইনাস আসে, সেই ক্ষেত্রে তুমি বলে দিবা যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, সেহেতু ঋণাত্মক চিহ্ন বর্জন করে পাই। অর্থাৎ -8 আসলে তখন আমরা এখানে কি করব, এখানে যদি -8 আসতো তাহলে সেই ক্ষেত্রে বলতাম ঋণাত্মক চিহ্ন বর্জন করে পাই, তাহলে কি হতো, 8 আসতো। অর্থাৎ ওই দূরত্বের ব্যাপারটার মতো, দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, তো এখানে ক্ষেত্রফলটাও নেগেটিভ হবে না। যদি মাইনাস আসে তখন ওই কথাটা বলে দিয়ে তখন মাইনাস চিহ্নটাকে বাদ দিয়ে বাকি রেজাল্টটা নিবে। এটা হলো যদি মাইনাস আসে। আর যদি তুমি বিন্দুগুলো ঠিকভাবে বসাও সেক্ষেত্রে মাইনাস আসবে না। এর পরের অঙ্ক দেখো, এখানে প্রশ্নটা হলো এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে। এ হলো কত, এ বিন্দুর স্থানাঙ্ক হলো 3 4, বি বিন্দুর স্থানাঙ্ক হলো টোয়াইস টি 5, সি বিন্দুর স্থানাঙ্ক হলো 6t। বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হলো 19.5, অর্থাৎ 19 সমস্ত 2/1 বর্গ একক হলে টি এর মান বের করো। অর্থাৎ শুরুতে যে কথা বললাম, তো অর্থাৎ তোমাকে এখানে বিন্দুগুলো দেওয়া হলো, ক্ষেত্রফলটাও বলে দেওয়া হলো, বিন্দুগুলোর মধ্যে একটা দেখো একটা চলক দেওয়া আছে টি, ওই টি এর মান তোমাকে বের করতে হবে। তাহলে কাজ কি, তুমি এবিসি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, তারপরে শর্ত মতে বা প্রশ্ন মতে লিখবা ওই ক্ষেত্রফল ইকুয়ালস টু 19.5, ওই 19 সমস্ত 2/1, তারপর ওইখান থেকে ক্যালকুলেশন করে টি এর মান বের করবা। এটা হলো এই অঙ্ক। তাহলে এখানের মধ্যে এই ক্ষেত্রে দেখো, তাহলে এখানে আমরা যদি লিখি যে, আচ্ছা দেওয়া আছে এ হলো 3 4, তারপরে বি হলো আমাদের টোয়াইস টি 5, তারপরে সি হলো 6t। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ 3 4 টোয়াইস টি 5, তারপরে 6t, আর এখানে হবে 1 1 1, কারণ নির্ণায়ক বের করতে গেলে কি স্কয়ার ম্যাট্রিক্স লাগে, মনে আছে তো। তাহলে ইকুয়ালস টু, এখন এখানের মধ্যে আমরা যদি হাফ বসাই তাহলে এখানেও একই কাজ করব আমরা, r1 প্রাইম ইকুয়ালস টু r1 মাইনাস r2, আর r2 প্রাইম ইকুয়ালস টু r2 মাইনাস r3। এই কাজটা করে এখানে আমরা দুইটা সারি নতুন পাবো। তাহলে 3 মাইনাস টোয়াইস টি, আর এদিকে হবে 4 মাইনাস 5, 4 মাইনাস 5, তারপরে হবে 0, তারপরে হচ্ছে টোয়াইস টি মাইনাস 6, আর এদিকে হচ্ছে 5 মাইনাস টি, আর এখানে হচ্ছে 0, আর বাকিটা হলো 6t, সরি টি এখানে হবে, তারপরে হলো 1। এরপরে এখন আমরা, এটা হলো প্লাস মাইনাস আর এটা হলো প্লাস, তাহলে এই সারিটা এখান থেকে এই সারি আর এই কলাম বাদ যাবে, এই সারি কলাম বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে 0 ইন্টু যাই আসুক 0 হবে, 0 ইন্টু যাই আসুক 0 হবে, আর এদিকে হলো 1 ইন্টু এই সারি ওই কলাম বাদ, তাহলে এখানে আমরা পাচ্ছি হলো হাফ, এদিক থেকে বাকি থাকতেছে হলো 3 মাইনাস টোয়াইস টি, আর এদিকে হলো -1, তারপরে হলো টোয়াইস টি মাইনাস 6, আর এদিকে হলো 5 মাইনাস টি। এইটা এখন এখানের মধ্যে আমরা এটাকে যদি একটু বিস্তৃতি করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কি হাফ, এদিকে হচ্ছে 3 মাইনাস টোয়াইস টি ইন্টু 5 মাইনাস টি, তারপরে -1 ইন্টু টোয়াইস টি মাইনাস 6। এরপরে এখানে ক্যালকুলেশন করলে হাফ, এখন হচ্ছে 3 ইন্টু 5 তাহলে 15,
তারপরে হলো মাইনাস থ্রাইস টি, তারপরে হলো মাইনাস 5 দুগুণে 10 10t, তারপরে মাইনাস মাইনাস প্লাস টোয়াইস টি স্কোয়ার, আর এদিকে মাইনাস মাইনাস প্লাস, তাহলে হলো টোয়াইস টি মাইনাস 6। ওকে, এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে আসবে কত, ইকুয়ালস টু হাফ থাকবে টোয়াইস টি স্কোয়ার, তারপরে হলো টি হলো এখানে থ্রাইস টি 10t, তাহলে মাইনাস 13t, আর এদিকে প্লাস টোয়াইস টি, তাহলে মাইনাস 11t, মাইনাস 11t, তারপরে সংখ্যা হচ্ছে 15 বিয়োগ 6, তাহলে হলো 9 প্লাস 9। ওকে, আমরা তাহলে দেখো এটা পেলাম ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল পেলাম এটা, আর আমাদের প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল হলো 19 সমস্ত 2 ভাগের 1, তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু এটা, তাহলে টোয়াইস টি প্রশ্ন মতে হাফ ইন্টু টোয়াইস টি স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়ালস টু 19 সমস্ত 2 ভাগের 1, বা হাফ টোয়াইস টি স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়ালস টু 19 দুগুণ 38 1 39 বাই 2, তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা এখানে হাফ দুইটা চলে যাবে দুই পাশ থেকে, তাহলে টোয়াইস টি স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়ালস টু 39, বা টোয়াইস টি স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 মাইনাস 39 ইকুয়ালস টু 0, বা টোয়াইস টি স্কোয়ার মাইনাস 11t মাইনাস 30 ইকুয়ালস টু 0। তাহলে 30 দুগুণে 60, এখন 60 থেকে 11 আনতে হবে, তাহলে আসতেছে কত 60, 5 12 60, 6 10 60। আচ্ছা, তাহলে 60কে যদি আমরা ভাঙ্গাই তাহলে আমরা 15 4, তাহলে 4 15 60, তাহলে টোয়াইস টি স্কোয়ার মাইনাস 15t প্লাস 4t মাইনাস 30 ইকুয়ালস টু 0, বা টি যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে টোয়াইস টি মাইনাস 15 প্লাস 2 কমন নিলে টোয়াইস টি মাইনাস 15 ইকুয়ালস টু 0, বা টোয়াইস টি মাইনাস 15 আর এদিকে হলো টি প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে অতএব টোয়াইস টি মাইনাস 15 ইকুয়ালস টু 0, অথবা টি প্লাস 2 ইকুয়ালস টু 0, বা এখান থেকে টি ইকুয়ালস টু কত 15/2, আর এখানে বা টি ইকুয়ালস টু হলো -2। এটাই হলো আনসার, আমাদেরকে টি এর মান বের করতে বলা হলো। এরপরে আরেকটা কথা, যে সমরেখ কথাটা কি বোঝায়। সমরেখ শব্দটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ জ্যামিতিতে। সমরেখ মানে হলো একই রেখার উপরে অবস্থিত। সমরেখ আছে, সমবিন্দু আছে। সমবিন্দু, এটা সমবিন্দুটা আবার ভিন্ন। অর্থাৎ সমরেখ যদি বলি, অর্থাৎ কতগুলা বিন্দু যদি তোমাকে দেওয়া হয়, এ বি ধরো দেওয়া হলো, তারপরে সি তোমাকে দেওয়া হলো, 3টা বিন্দু দেওয়া হলো, এই 3টা বিন্দু যদি সমরেখ বলা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, 3টা বিন্দুই কি হবে, একই রেখার উপরে অবস্থিত হবে। অর্থাৎ এ এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এখন দেখো এখানে যদি সমরেখ হয় এই 3টা বিন্দু দ্বারা গঠিত কি ত্রিভুজ হবে? কোনো হবে না, একই রেখার উপরে, তাহলে কোনো ত্রিভুজ হবে না। তার মানে কি, হ্যাঁ ত্রিভুজ হবে, তবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, 0 হবে। তাহলে তোমাকে যদি বলা হয় 3টা বিন্দু দিয়ে যদি বলা হয় বিন্দু দেখাও যে বিন্দু 3টি সমরেখ, 1 নাম্বার কথা, 1 নাম্বার
দেখাও যে বিন্দু তিনটি দেখাও যে বিন্দু তিনটি সমরেখ। 1 নাম্বার প্রশ্ন হয়। তারপরে 2 নাম্বার, সমরেখ হলে, তাহলে সমরেখ আমরা কিভাবে দেখাবো? সমরেখ আমরা কিভাবে দেখাবো? যে বিন্দুগুলো দেওয়া থাকবে সেগুলা দ্বারা যে নির্ণায়ক হবে সেই নির্ণায়কের মান শূন্য, অর্থাৎ ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল, বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? শূন্য হবে। তাহলে আমরা হাফ দিয়ে আমরা এখানে নির্ণায়ক বের করব, ক্যালকুলেশন করব। যদি আমরা ইকুয়ালস টু 0 পাই তাহলে আমরা বলে দিব যে বিন্দু তিনটি সমরেখ। কারণ কি? সমরেখ হলে এদের দ্বারা কোনো ত্রিভুজ গঠন হবে না, অর্থাৎ ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। এটা হলো একটা ব্যাপার। এখন আবার একটু আগে যে আমরা করলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে বের করলাম, তারপরের অঙ্কতে গিয়ে আবার দেখলাম কি যে টি এর মানে, অর্থাৎ বিন্দুগুলোর মধ্যে একটা চলক দেওয়া হয়ে, চলক দিয়ে বলা হলো যে ক্ষেত্রফল দিয়ে দিছে, চলকও দিয়ে দিছে, বললো যে চলকের মান বের করো। তো এইরকম তোমাকে যদি বলা হয় এইখানের মধ্যে ধরো এ 5, তারপরে 2 3, তারপরে -1 2 এরকম দিয়ে দেওয়া হলো, বলা হলো যে বিন্দু তিনটি সমরেখ হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব? যেহেতু বলে দিছে বিন্দু তিনটি সমরেখ, তার মানে কি আমরা কি করব? এরকম বিন্দু তিনটি দ্বারা গঠিত, আমরা বলবো যে যেহেতু বিন্দু তিনটি সমরেখ অতএব এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তখন আমরা সেম কাজ করব, এই যে হাফ দিয়ে নির্ণায়ক দিয়ে ক্ষেত্রফল বের করব, ওটা ইকুয়ালস টু কি করব? 0 বসাবো। 0 বসিয়ে ওইখান থেকে আমরা এ এর মান বের করব, একটু আগে আমরা যেভাবে টি এর মানটা বের করলাম। এটা হলো সমরেখ হলে 2 নাম্বার ক্যাটাগরি, সমরেখ হলে চলকের মান বের করা, চলকের মান বের করা। এটা হলো 2 নাম্বার। এরপরে আসো 3 নাম্বার। 3 নাম্বারে হলো এখানে 4 নাম্বার, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক t+1 1, তারপরে টোয়াইস t+1 3, আরেকটা বিন্দু হলো টোয়াইস t+2 এবং 2t। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল বের করবে অ্যাজ ইউজুয়াল নরমাল ওই যে সূত্র অ্যাপ্লাই করে। তারপরে বলছে দেখাও যে t=2 অথবা t=-1/2 হলে বিন্দুগুলি সমরেখ হবে। অর্থাৎ এখানে চলকের মান দিয়ে বলছে যে t এর মান এত হলে বিন্দুগুলা সমরেখ হবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবে? ওই যে ক্ষেত্রফল বের করছো তুমি, ওই বিন্দু তিনটি সমরেখ হলে ওই ক্ষেত্রফল ইকুয়ালস 0 হবে, ওখান থেকে তুমি টি এর মান বের করবা, টি এর মান আসবে 2 এবং -1/2। তাহলে দেখানো হয়ে গেল। এই অঙ্কটাও নিজেরা ট্রাই করবা। তারপরে এখানে 4-এর 7 নাম্বার একই টাইপের অঙ্ক। ওকে, এরপরে আমি আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি, আরেকটা টাইপের অঙ্ক। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো। এখন বলা হলো কি এবিসি ত্রিভুজের এ বি সি এই শীর্ষবিন্দু তিনটার স্থানাঙ্ক দেওয়া আছে 5 6 -9 1, তারপর হলো -3 -1, বলছে ক্ষেত্রফল বের করা। তাহলে অ্যাজ ইউজুয়াল ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ, একটা হচ্ছে 5 6 -9 1 -1 না, 1, তারপরে হলো -3 -1, আর এদিকে 1 1 1। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? হাফ, 5 থেকে 9 -9 মাইনাস করলে কত আসবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 14 হবে। তারপরে এটা হবে 5, এটা হবে 0, তারপরে এটা হচ্ছে -6, তারপরে হলো 2 0, তারপরে হলো -3 -1 1। কি করলাম? r1 প্রাইম ইকুয়ালস টু r1 থেকে r2 মাইনাস করলাম, r2 প্রাইম ইকুয়ালস টু r2 থেকে
আর 3 মাইনাস করলাম। এরপরে এখানে এখন ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কি হাফ, আর এদিকে হলো প্লাস মাইনাস প্লাস, সেই একই কাহিনী। তাহলে এই সারি আর এই কলাম বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 14 5 মাইনাস 6, আর এদিকে হলো 2 1 ইন্টু, এখানে 1 আছে, প্লাস 1 ইন্টু, তাহলে 1 দিয়ে গুণ করলে যাই হয় তাই, এই জন্য আর 1 লিখলাম না। তাহলে এখানে হাফ 14 দুগুণে 28 বিয়োগ 5 6 30 মাইনাস 30, তাহলে মাইনাস মাইনাস প্লাস 30, তাহলে ইকুয়ালস টু হলো হাফ ইন্টু এখানে হলো 58, তাহলে 58কে অর্ধেক করলে হয় 29 এত বর্গ একক। তাহলে এটা হলো ক্ষেত্রফল, এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আসো, আমাদের বলছে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমরা যদি একটা চিত্র আঁকি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, ওকে। তাহলে এ থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য আঁকতে হবে আমাদের, অর্থাৎ এডি। তাহলে এই বিন্দুতে আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে, আচ্ছা এখানে এই বিন্দু হলো 5 6 5 6, তারপরে হলো -9 1, তারপরে -3 -1, আর ডি বিন্দু। এখন আমাদের এডি এর দৈর্ঘ্য বের করতে হবে। এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি ইকুয়ালস টু কত, সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এটা যেহেতু লম্ব, এডিটা হলো কি লম্ব, আর এখানে বিসি হলো ভূমি, তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এখান থেকে যদি আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে অতএব বিসি ইকুয়ালস টু, তাহলে কত আসবে, √(x1 - x2) হোল স্কয়ার, অর্থাৎ -9 -3 হোল স্কয়ার প্লাস y1 - y2, অর্থাৎ 1 - +1 হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাচ্ছি হলো 6 স্কয়ার, তার মানে হলো √36 + 4 ইকুয়ালস টু √40। তাহলে এটা হলো বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা 40 কে আমরা লিখতে পারি 4 × 10, 4 × 10, তাহলে 4 কে রুট করলে 2 আর √10, ওকে। আমরা বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে আবার ক্ষেত্রফলও পেয়ে গেলাম। তো অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে, আমরা এখানে ওই যে হাফ ইন্টু, সেই ছোটবেলায় শিখে আসা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত বিসি, উচ্চতা কত এডি, আমাদের বের করতে হবে এডি, আমরা পেয়ে গেছি অলরেডি বিসি এবং ক্ষেত্রফল। তাহলে বা ক্ষেত্রফল কত পেলাম আমরা 29, হ্যাঁ 29, হ্যাঁ 29 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আর এদিকে হলো হাফ বিসি বাহুর দৈর্ঘ্য একটু আগে পেলাম এখানে কত 2√10, আর এদিকে হবে এডিটা আমরা বের করব। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 2 2 কাটা যায়, তাহলে অতএব এডি ইকুয়ালস টু কত 29/√10। এখন এটা তো জানো নিশ্চয়ই যে ভগ্নাংশের নিচে অমূলদ সংখ্যা রাখা যায় না। কারণ কি, তুমি যদি কোনো ভগ্নাংশের এক্সাক্ট ভ্যালু পেতে চাও, অর্থাৎ প্রকৃত মান পেতে চাও, তাহলে সেক্ষেত্রে নিচে কোনো অমূলদ সংখ্যা রাখা যাবে না। এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি নিচে হলো √10। অনেকেই কোশ্চেন করে, স্যার আমি এখানে যদি আনসার লিখে দিই তাহলে সমস্যা কোথায়, সমস্যা কিসে? হ্যাঁ সমস্যা আছে, সমস্যা হলো নিচে অমূলদ সংখ্যা রাখা যাবে না। যদি তুমি অমূলদ সংখ্যা রাখো, তাহলে ওই ভগ্নাংশের প্রকৃত মান তুমি পাবে না। তো সেক্ষেত্রে কাজ কি, নিচে হচ্ছে মূলদ সংখ্যা, ওই নিচের সংখ্যাটাকে মূলদ সংখ্যায় কনভার্ট করতে হবে। এখন মূলদ সংখ্যা আমি কিভাবে করব, দেখো নিচে আছে আমার কত √10, তাহলে আমি যদি √10 দিয়ে গুণ করি নিচে, তাহলে কি আসবে, √10 × √10, তার মানে কি হয়ে যাবে 10 হয়ে যাবে। এখন নিচে গুণ করলে তো হবে না, উপরেও গুণ করতে হবে, মান তো আর আমার পরিবর্তন করা যাবে না, মান সেম রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে 29 আর উপরে একটা √10 আসবে। উপরে মূলদ সংখ্যা রাখা যায়, সেক্ষেত্রে
ওকে, তাহলে আমরা এডি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম এত একক। এটাই হলো আনসার, এডি এর দৈর্ঘ্য। এটা আমাদেরকে বের করতে বলা হলো। অর্থাৎ প্রশ্নটা যদি আমরা দেখি, এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব। এখন যদি তোমাকে কোশ্চেনটা চেঞ্জ করে তোমাকে দেওয়া হয় যে সি থেকে এবি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো, তাহলে কি হবে? তাহলে চেঞ্জটা আসবে কোথায়? এই সি হলো এটা, সি থেকে এডি বাহু এবি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সি তোমাকে বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? যে এবি বাহুর দৈর্ঘ্য বের করে নিবা। দুইটা বিন্দু তো দেওয়াই আছে, একটা 5 6 আর একটা -9 1। হ্যাঁ, এই দুইটা বিন্দু দিয়ে তুমি এবি বাহুর দৈর্ঘ্য বের করে নিবা আর সি, তাহলে হাফ ইন্টু সি ইন্টু এবি, তাহলে ক্ষেত্রফল তো তুমি পেয়ে গেছো 29। তাহলে তখন ইজিলি সি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা। অথবা যদি তোমাকে বি বিন্দু থেকে বলা হয়, বি থেকে সি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বিএফ বের করো, তাহলে তুমি একইভাবে একই প্রসিডিউর মেনটেন করে অঙ্ক করবা। এরকম একটা উদাহরণ আছে তোমার বইয়ে, সেটা হলো এই 5-এর 2 নাম্বারটা। এটা হলো 5-এর একরূপপন্থীর 5-এর 2 নাম্বারটা, নিজেরা ট্রাই করবা।